নমস্কার, সুপ্রভাত। স্বাগত সিটিভিএনে, স্বাগত এডুকেশন অনলাইনের আজকের পর্বে। আশা করব সকলে ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং পর্দার উপরে পড়ুয়া বন্ধু ছাড়াও অভিভাবকরা রয়েছেন এই মুহূর্তে, তাদের সকলকে স্বাগত জানাবো। এবং শুরুতে একটা কথাই প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা বলবার চেষ্টা করি যে পরিস্থিতি অবশ্যই আমাদের পক্ষে নয়, কিন্তু আমাদেরকে আমাদের মতো করে সাবধান সতর্ক থাকতে হবে। সেই কথা চিকিৎসকরা বলছেন এবং চিকিৎসকদের কথাই আমরা আমাদের মধ্য দিয়ে তোমাদের কাছে, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তাই সতর্ক, সাবধানতা অবলম্বন মেনে চলা কিন্তু একান্তভাবে জরুরি। এবার আসি আজকের এডুকেশন অনলাইনের পর্বে। আজ আমরা মূলত ভূগোল নিয়ে পড়াশুনো করব এবং ক্লাসটা দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য, অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ছো এই মুহূর্তে, তাদের জন্য আজকের ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই মৃত্তিকা সংক্রান্ত বিষয় জানবো এবং পড়াশুনো করব, এবং তারপর যদি সময় থাকে তাহলে অবশ্যই মাটির সঙ্গে জড়িত উদ্ভিদ অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ নিয়েও আমরা আলোচনা করব। সবটাই সময়ের উপর নির্ভর করছে। তোমরা আমাদের সঙ্গে রয়েছে এবং যিনি আজকে তোমাদেরকে পড়াবেন ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে। পরিচয় করে দিই, আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়া দাশগুপ্ত। ম্যামকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। এবং ম্যাম, অবশ্যই তো আমরা আজকে মৃত্তিকা নিয়ে পড়াশুনো করব, মৃত্তিকা সম্পর্কে জানবো, একদম গোড়া থেকে পড়ুয়াদের জন্য জানবো। তবে তার আগে অনুষ্ঠানের শুরুতেই যদি কিছু বলবার থাকে আপনার। হ্যাঁ, সামনে তো মাধ্যমিক শুনছি অফলাইনেই হবে, তাহলে তো তোমাদের ভীষণভাবে একদম তৈরি হয়ে নিতে হবে এখনই। আর খুব সাবধানে থেকো, সময়টা তো একদম ভালো না। হ্যাঁ, বাইরে খুব সাবধানে বেরোবে, হ্যাঁ এটুকুই বলার। আর বাড়িতে খুব মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও, কেননা পরীক্ষাটা তো ভাইটাল যখন হবে। হ্যাঁ, অনলাইনে হলে একটা তাও অন্যরকম ব্যাপার থাকে, কিন্তু অফলাইনে যখন হবে তখন একদম প্রথম থেকে তৈরি হয়ে নাও। মার্চে পরীক্ষা তো, একদমই তাই, জানুয়ারিতে হয়ে গেল, হাতে খুবই কম সময়, কম সময়, যেটাই পড়বে একদম তৈরি হয়ে নেবে মন থেকে একদম, মানে যাতে পরীক্ষার আগে আবার পাতা উল্টাতে না হয় সেরকম ভাবে একটু একটু করে পড়তে পড়তে যেতে হবে। আর ঠিক সেইভাবেই আজকে মৃত্তিকার চ্যাপ্টারটায় আমরা থাকবো। আশা করবো তোমাদের অনেকটা হেল্প হবে। যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে, তোমরা নিজেদের মতো করে পড়াশোনা করছো, সেই প্রশ্নের তাগিদে তোমরা সরাসরি কথা বলবার জন্য ফোন করতে পারো। তবে চলো একটু একটু করে পড়াশোনা শুরু করি। ম্যাম, শুরুতেই তো আমরা মৃত্তিকার সম্পর্কেই জানবো, শুরু করি তাহলে ক্লাসটা। আজকে আমি ভারতের মৃত্তিকা, যেটা তোমাদের আঞ্চলিক ভূগোল যেটা আছে, ওটা নিয়ে একটু আলোচনা করি। ভারতের যে মৃত্তিকাগুলো আমরা দেখতে পাই সেগুলো কয়েকটা ভাগে আমরা ভাগ করে নিই, তাই তো? মৃত্তিকা কাকে বলে জানো তোমরা, অনেক ছোটবেলায় পড়েছো, ছোটবেলা থেকে পড়ে আসছো, প্রত্যেক ক্লাসে থাকে। এটা হলো মাটির ওপরে একটা স্তর, ভূস্তর একটা, যেটাতে আমরা বাস করছি, উদ্ভিদ আছে, হ্যাঁ, এবং এই মাটিতেই আমরা সবাই আছি। মাটি না থাকলে আমরা কোথায় থাকতাম? তাহলে এই মাটি হলো এমন একটা ভূস্তর যেখানে এটা শিলা, খনিজ, হ্যাঁ, বিভিন্ন রকম পদার্থ নিয়ে তৈরি, এবং এই মাটির ওপরেই নির্ভর করে আমরা এই জীবকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল সবাই বেঁচে আছি। আচ্ছা, তাহলে আমরা এবার ভাগে চলে যাই। হ্যাঁ, কতগুলো ভাগ, মোটামুটি যে প্রধান ভাগগুলো আমরা করি ভারতের মৃত্তিকাকে, সেই ভাগগুলো বলছি। হ্যাঁ, প্রথমে চলে যাই যেটা প্রধান মৃত্তিকার ভাগ, পলিমাটি। পলিমাটি বা পলল মৃত্তিকা। সাধারণত দেখবে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে মাটিটা আমরা দেখি একদম নদীর ধারে, সেটা হলো পলিমাটি। কেন না, নদীতে তো প্লাবন হচ্ছে প্রতি বছর, এবং তাই প্লাবনের ফলে পলি জমে নদীর দুপাশটা খুব উর্বর হয়, এবং পলিমাটি ওই জন্যেই সাধারণত খুব উর্বর। এবার পলিমাটি, আবার ধরো নদীর ধারটা দেখলে ওইটা হলো নবীন পলিমাটি, পড়ছে প্রতি বছর বন্যার প্লাবনের ফলে ওখানে পলি জমে জমে নবীন পলিমাটি নদীর ধারে খেলে। কিন্তু আরেকটু দূরে চলে যাই যদি আমরা, নদীর থেকে আরেকটু দূরে, নদীর অববাহিকা থেকে একটু দূরে, তখন সেখানে আমরা দেখব প্রাচীন পলিমাটি, অর্থাৎ এটা আগে পড়েছে, প্রাচীন পলিমাটি। এটা আমরা দেখতে পাই উত্তরপ্রদেশের উচ্চ গঙ্গা সমভূমিতে আমরা দেখতে পাই। এটাকে ওরা স্থানীয় ভাষায় বলছে ভাঙড়। এগুলো একটু নোট করে নাও তোমরা। হ্যাঁ, একটা খাতা পেন নিয়ে বসো। তাহলে প্রাচীন যে পলিমাটি উত্তরপ্রদেশে ওদের স্থানীয় ভাষায় বলছে ভাঙড়, আর নবীন পলিমাটিকে
আমরা কি বলি, নদীর উপত্যকায় প্রতি বছর বন্যা হচ্ছে, সেই প্লাবনের ফলে নবীন পলিমাটি ওখানটায় দেখা যায়, সেটাকে আমরা কি বলছি, খাদার। তাহলে এগুলো তুমি শর্ট কোশ্চেনে পেয়ে যাবে তোমরা, হ্যাঁ, ভাঙর কি, খাদার কি, এগুলো কিন্তু আসে, এগুলো একটু নোট করে নাও। তাহলে খাদার মাটির উপাদানগুলো বালি থাকে, কর্দম থাকে, আর দোআঁশ, অর্থাৎ বালি যেটা বেশি থাকে সেটাকে আমরা বেলে মাটি বলি, আর কাদার ভাগ যেটা বেশি সেটা এঁটেল মাটি, আর যেটা কাদা বালি দুটোই সমান ভাগে থাকে দোআঁশ মাটি। তাহলে দোআঁশ মাটিটা হলো চাষবাসে সবচাইতে উপকারী, উপযুক্ত। হ্যাঁ, তাহলে এই যখন দেখবে এই মাটিটা কৃষিকাজের পক্ষে খুব উপযোগী, তাহলে কি কি ফসল হচ্ছে এটা আমরা জেনে নিই। ফসল হচ্ছে সবই হয়, ধান, গম, তৈলবীজ, ইক্ষু, পাট, আলু, বিভিন্ন রকম সবজি, সব রকম চাষবাস এই মাটিতে ভালো হয়। তাহলে এইটা গেলাম আমরা পলিমাটি সম্বন্ধে। তাহলে পলিমাটির আমরা দুটো ভাগ পেলাম, একটা প্রাচীন পলি, একটা নবীন পলি। হ্যাঁ, এবং নবীন পলি স্বভাবতই খুব উপযুক্ত চাষবাসের পক্ষে, এবং সব ধরনের চাষবাস ভালো হয়। ঠিক আছে, ক্লিয়ার তো এই জায়গাটা তোমাদের? এরপরে চলে যাই আরেকটা ভাগে, এটা হলো কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। তা কালো মাটি কেন বলছি আমরা? কালো রং, এটার মাটিটা একটু কালচে। কেন কালচে কেন হচ্ছে? ব্যাসল্ট শিলা থেকে এই মাটির উৎপত্তি। ব্যাসল্ট শিলা মনে রাখবে, যেহেতু ব্যাসল্ট শিলা ক্ষয়ে ক্ষয়ে এই মাটিটা তৈরি হচ্ছে, তাই এটা হলো কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। এটাকে স্থানীয় ভাষায় বলে রেগুর। মনে রাখবে, রেগুর কি ছোট্ট শর্ট কোশ্চেনে পাবে। এটাকে রেগুর বলে। এটাতে কাদার পলিটা বেশি থাকে, আর জৈব পদার্থের পরিমাণও বেশি, আর রঙটা ওই যেহেতু ব্যাসল্ট শিলা থেকে তৈরি বা টাইটানিয়াম অক্সাইডের পরিমাণটা বেশি থাকে, যার জন্য এই রং হয় কালচে একটু। হ্যাঁ, আর ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশ, ফসফেট সমৃদ্ধ, তার ফলে এই মাটিটাকে আমরা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলি। কেন না, এই মাটিটায় কার্পাস মানে তুলো চাষ খুব ভালো হয়। কোন জায়গাটায় হয়? চলে যাই আমরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, গুজরাটের দক্ষিণাংশটা, হ্যাঁ, তেলেঙ্গানা, কর্ণাটকের উত্তর অংশ, এখানে তুলো ভালো হয়, কার্পাস চাষ খুব ভালো হয়। কেন না, এই মাটিটা, কালো মাটিটা কার্পাস চাষের উপযুক্ত। এটা তোমাদের এই শর্ট কোশ্চেনের মধ্যে পাবে যে এই মাটি কার্পাস চাষের কেন উপযুক্ত, বা এখানে তুলো কেন ভালো হয়। তাহলে বলবে এটাই যে কালো ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি, তার জন্য এই মাটিতে যে উপাদানগুলো আছে সেটা তুলো চাষের উপযোগী। এবং তার ফলে কি হচ্ছে, ওই অঞ্চলটা মানে মহারাষ্ট্রের অঞ্চলটা বস্ত্রশিল্পে উন্নত হচ্ছে। হ্যাঁ, যেহেতু কার্পাস ভালো হচ্ছে সেহেতু ওই জায়গাটা বস্ত্রশিল্পে উন্নত। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে, জানো তোমরা। কেন বলে না, ওখানটায় বস্ত্রশিল্পে খুবই উন্নত, যাকে ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা বুঝলে। এবার চলে আসি আরেক ধরনের মৃত্তিকায়, সেটা হলো লোহিত মৃত্তিকা বা লাল মাটি। হ্যাঁ, লোহিত মৃত্তিকা, এটাকে কি কেন বলছি? এটার মধ্যে আবার লোহার কণাটা বেশি থাকে, লোহার ভাগ বেশি থাকে বলেই এটা লালচে হয়, লালচে প্রকৃতির হয়। হ্যাঁ, আর কাদা ও বালির পরিমাণ প্রায় সমান সমান থাকে, আর এই মাটিতে জৈব পদার্থের পরিমাণটা কিন্তু কম, জৈব পদার্থের পরিমাণ কম থাকে, চুন জাতীয় পদার্থটা কম, যার জন্য এর উর্বর শক্তিটাও কম। লাল মাটিতে মানে খুব একটা ভালো চাষবাস হয় না। তাও এই মাটিতে তুলো, গম, ডাল, তামাক, এগুলো, আলু প্রভৃতির চাষ হয়। কর্ণাটক, মহারাষ্ট্রের কিছু অংশ, তেলেঙ্গানা, এইসব অঞ্চলে আমরা এই লাল মাটি বা লোহিত মৃত্তিকা দেখতে পাই। ঠিক আছে, 3 রকম মাটি পেয়ে গেলে। হ্যাঁ, পলি মাটি, তারপরে হলো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর, তারপরে পেয়ে গেলে এটা লোহিত মৃত্তিকা বা লাল মাটি।
এরপরে চলে যাই আরেক ধরনের মাটি, সেটা হলো ল্যাটেরাইট। ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলছে? ল্যাটেরাইট মৃত্তিকা যেখানে অধিক বৃষ্টি হচ্ছে, খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়, সেখানে মাটির ওপরের স্তরের যেটা সিলিকাটা ধুয়ে যায়, ধুয়ে গিয়ে এটা লাল রঙের মাটির সৃষ্টি হয়, সেই মাটিকে আমরা বলছি ল্যাটেরাইট। এটাতে বালির পরিমাণ বেশি, যার জন্য জল ধারণ ক্ষমতা কম, আর জল ধারণ ক্ষমতা কম হলে কি হবে? চাষাবাদ তো ভালো হবে না। তাও কিছু চাষাবাদ হয়, যেমন চা, রবার, কফি, এই ধরনের চাষাবাদ কিছু হয়। কোথায় হয়? পাহাড়ের গায়ে, পাহাড়ের ঢালে হয়। কর্ণাটক, কেরলের যে পশ্চিমঘাট পর্বতের যে পার্বত্য অংশে হয়, তামিলনাড়ুতে হয়, সেখানে চা, রবার, কফি এসবের চাষ হয়। এছাড়া কিন্তু অন্য ধরনের চাষবাস আমরা এই মাটিতে করতে পারি না। হয়ে গেল 4 নম্বর বললাম। এবার চলে আসি মরুমৃত্তিকা। মরুমৃত্তিকা মানেই তোমরা বুঝতে পারছো যে এটা মরুভূমি অঞ্চলে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে মরুভূমি অঞ্চল আমাদের দেশে কোথায় আছে? রাজস্থান। উষ্ণ যেটা শুষ্ক অঞ্চল, সেখানে কি হয়? যে বালুকাময় মাটি দেখা যায়, মাটির মধ্যে ওটা তো মাটি না, মানে বালুর ভাগটাই বেশি থাকে, তখন ওটাকে আমরা বলছি মরুমৃত্তিকা। এটা একটা শর্ট কোশ্চেন পাবে এর মধ্যে থেকে, মানে খুবই আসে মাধ্যমিকে। সিরোজেম কি? সিরোজেম কি? হ্যাঁ, এটা হলো এই বালুকাময় যে মরুমৃত্তিকা, এটাকেই বলে সিরোজেম। ম্যাম একটু বিরত করছি, একটা ফোন রয়েছে, একটু নিয়ে নি, তারপর অবশ্যই কথা বলবার চেষ্টা করবো। তবে তার আগে আরো একবার তোমরা যারা পর্দার ওপারে রয়েছো তাদেরকে বলছি, টেলিফোন করতে পারো সরাসরি কথা বলবার জন্য। ফোন নাম্বার যাচ্ছে, ম্যাম রয়েছেন। মৃত্তিকা নিয়ে আজকে আমরা পড়ছি, ক্লাস 10-এর পড়ুয়াদের জন্য এই ক্লাসটা। এবং তার পাশাপাশি তোমরা যদি মনে করো যে পরবর্তী সময় এই ক্লাসটা রিভাইজ দেবে, তাহলেও কিন্তু তোমরা ইউটিউবে সিটিভেন একাডেমি প্লাস, সেখানে গিয়ে এডুকেশন অনলাইনের প্রত্যেকটি পর্ব পাবে। ফেসবুকে লাইভ যাচ্ছে এই পর্বটা, কারণ এই মুহূর্তে আমরা সবাই যেহেতু অনলাইন এডুকেশনে অনেকটাই নির্ভরশীল, তাই মুঠোফোন সকলের কাছেই রয়েছে, তাই সেখান থেকে তোমাদের অ্যাক্সেস করতে আরো অনেক বেশি সুবিধা হবে। এবং ফোন করবার থাকলে তোমরা ফোন করতে পারো, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। এবং ম্যাম এতক্ষণ ধরে যেটা পড়াচ্ছিলেন, আমার যা মনে হলো, যাতে ম্যাম প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে এক একটা প্রশ্ন রয়েছে, যদি প্রতিটা লাইনে, মানে প্রতিটা লাইন তুমি যদি ভালো করে একবার করে, তাহলেই তুমি একটা করে প্রশ্নের উত্তর পাবে। আসলেও সব লাইনগুলো জুড়ে দিলেই লেখাটা অনেক বেশি স্মুথ ভূগোল হয়ে যাবে। বিষয়টাই এরকম, প্রত্যেকটা লাইন একটু মন দিয়ে পড়ে নাও, দেখবে এর মধ্যেই প্রশ্ন আছে। বেশ, ফোনটা নিয়ে নিয়ে আলোচনায় আসছি, পড়াশোনাও করবো আমরা। হ্যালো, কে রয়েছো? হ্যাঁ, হ্যালো, আমার নাম সম্বিত প্রামাণিক, আমি ক্লাস 10-এ পড়ি। বেশ, কি প্রশ্ন রয়েছে তোমার? আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের কৃষ্ণ মৃত্তিকা উর্বর কেন? উর্বর কেন, তাই তো? হ্যাঁ। বেশ, তুমি টেলিফোন লাইনটা রেখে তুমি টেলিভিশনে শুনতে থাকো, অবশ্যই ম্যাম তোমার উত্তরটা আগে দেবেন, তারপর আমরা পরে যাব। কৃষ্ণ মৃত্তিকা উর্বর কেন বলছি না, উর্বর শুধুমাত্র ওই কিছুটা ওই ধরনের চাষাবাদের জন্য উর্বর। হ্যাঁ, কি বললাম যে কার্পাস, এই যে তুলো জাতীয় ফসল ভালো হয়। হ্যাঁ, আখ, গম এগুলো হয়, কেননা ওই মাটিটা যেহেতু ব্যাসল্ট শিলার থেকে সৃষ্টি, ওই মাটিতে তুলোর চাষটা খুব ভালো হয়। মানে সেক্ষেত্রে মাটিটা তুলোর জন্য উর্বর, অন্যান্য চাষ খুব একটা যে ভালো হয় তা হয়, কিছু আখ, গম, চীনাবাদাম, তামাক এগুলো হয়, কিন্তু ওই জায়গাটা পার্টিকুলার তুলোর চাষের জন্য খুব প্রয়োজনীয়, ওই জায়গাটা খুব উপযুক্ত, ওই মাটিটাও খুব প্রয়োজনীয়। বেশ, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। শুনতে থাকো, প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করবে, ম্যাম রয়েছেন, আমরা তোমার প্রশ্নের উত্তরটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে বাড়ি বসে তোমরা পড়াশুনো করতে অনেকটা সুযোগ সুবিধা হয়, সেজন্যই এডুকেশন অনলাইনের এই প্রয়াস। ম্যাম আরো একটু এগোই, যতটা করছিলাম। হ্যাঁ, মরুমৃত্তিকা বলছিলাম না? আচ্ছা, এটা যেহেতু মরুমৃত্তিকা বললেই তোমরা বুঝে ফেলছো যে ওখানটা বালুকাময়, তো মরুভূমিটা তো বালুকাময়, সুতরাং ওই একদম পুরোপুরি মরুভূমিতে ঢুকলে পুরোই বালু, কিন্তু কিছুটা যেটা মাটি পাওয়া যায় সেটাও বালুকাময় মাটি, এবং খুব ঝরঝরে বালু যেটা থাকে ওটা ঝরঝরে হয়। আর ঝরঝরে হলে কি হবে, ওটা তো জল ধারণ ক্ষমতা খুব কম হয়, জল ধারণ ক্ষমতা কম বলে ওখানে চাষাবাদ একটা ভালো হয় না। কিছু হয় সেটা জলসেচ করে হয়,
নদী বা খালের মাধ্যমে জল নিয়ে গিয়ে চাষ হয়, কিছু তুলো, জোয়ার, আখ, তৈলবীজ, গম এসবের চাষ হয় কিছুটা। তাহলে ওটা রাজস্থানের মরুভূমি অঞ্চলে দেখতে পাবে, মরু অঞ্চলে, আর গুজরাটের কচ্ছ কাথিয়াবার উপকূলে এই মাটিটা আমরা দেখতে পাই। তাহলে মরু মৃত্তিকা বুঝে গেলে ব্যাপারটা। এবার আরেকটা শেষ আরেকটা ভাগে যাই, সেটা হলো পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা বলতেই তো বুঝে যাচ্ছ কিসের কথা বলছি আমরা। ভারতের যে ভঙ্গিল পর্বত আছে, হিমালয় বলো বা অন্যান্য পর্বত আছে, তার যে মাটি, সেখানে যে মাটিটা দেখা যায় ওটা জৈব পদার্থ বা হিউমাস গঠিত হয়। হিউমাস গঠিত হওয়ার ফলে এই মাটির রংটা ধূসর হয়, বাদামি 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 হয়। এবং এইটা ওই বালি নুড়িটা বেশি থাকবে, পাহাড়ি অঞ্চল যেহেতু বালি নুড়িটা বেশি থাকে। ম্যাম আসছি, একটু বিরত করছি, আর একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে রয়েছে? নমস্কার, আমি হিরণময় পাল বলছি কতুলপুর থেকে। বেশ, কি প্রশ্ন রয়েছে? আমি ম্যামকে প্রথমে স্বাগত জানাবো এবং এই নতুন বছরের শুভেচ্ছা জানাবো। বেশ, প্রশ্ন আমার প্রশ্নটা বলছি যে মরু ও শুষ্ক অঞ্চলের বৈশিষ্ট্যটা একটু জানতে চাই। আরেকবার বুঝতে বলো, পেরেছেন? আরেকবার বলো। মরু ও শুষ্ক অঞ্চলের বৈশিষ্ট্য, অঞ্চলের বৈশিষ্ট্য। মানে মরু ও শুষ্ক অঞ্চলের বৈশিষ্ট্যটা একটু জানতে চাই। বেশ, তুমি টেলিভিশনের সাউন্ড দিয়ে শুনতে থাকো ম্যাম। শুষ্ক অঞ্চলের বৈশিষ্ট্য মানে আমি তো মাটিটা মাটি বলছি পড়ছি আজকে, তোমাকে, হ্যাঁ। হ্যাঁ তোমাদের তো তাহলে মাটির কথাটাই বলি। এই অঞ্চলের মাটিটা হালকা ধূসর, বাদামি, হালকা বাদামি এরকম হয়। আর এই মাটি বললাম একটু আগে যে হ্যাঁ, ঝরঝরে হয় মাটিটা, হ্যাঁ এরকম জল ধারণ ক্ষমতা কম, এগুলোই বৈশিষ্ট্য। হ্যাঁ, বালি যেহেতু বেশি সেহেতু জল ধারণ ক্ষমতা কম, জল ধারণ ক্ষমতা কম বলে চাষাবাদও কম হয়। হ্যাঁ, ওই জলসেচের মাধ্যমে চাষ হয়, এগুলোই এই মাটির বৈশিষ্ট্য। হ্যাঁ, মরু অঞ্চলের ওইটাই বৈশিষ্ট্য। মাটি যখন বলছি একদমই তাই। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। শুনতে থাকো ম্যাম। আমরা পার্বত্য অঞ্চলের পার্বত্য অঞ্চলের মাটিতে গেছিলাম। আচ্ছা, এটা ওই কাদা, বালি, নুড়ি এগুলো থাকে। আর এই মাটিটায় লোহা, পটাশ, চুন এগুলো সমন্বয়ে গঠিত। আর অনুর্বর, ভালো চাষাবাদ হয় না, কেননা আম্লিক মাটি, অম্ল, অ্যাসিডিক এই মাটিটা, যার জন্য এটাকে বলে পটসল মাটি বলে। আর এই মাটিটা আম্লিক প্রকৃতির বলে ভালো চাষাবাদ হয় না। এবং ওই যা হয় ওই আলু, গম, বার্লি এই জাতীয় কিছু শস্য পাহাড়ে আমরা ফলতে দেখি। আর কিছু মানে আঞ্চলিক কিছু সবজি এগুলো হয় পাহাড়ে, মানে ওইখানেই হয় এগুলো। তাহলে এইগুলো আমাদের 6টা ভাগ আমরা মাটি বললাম। ছটা ভাগ একদম পরিষ্কার করে পড়ে নেবে। হ্যাঁ, কোন মাটির কি বৈশিষ্ট্য আর কি ফসল হয়, এই যদি জানো আর মাটি সম্বন্ধে আর কোনো মানে ভুল হবে না কিছু। এবার চলে যাই আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা তো ক্ষয় হয়, প্রাকৃতিক কারণে হয়, অপ্রাকৃতিক কারণে হয়। মৃত্তিকার কণাগুলো আলগা হয়ে যায়, হয়ে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে যায়। তার ফলে কি হয়, মাটি ক্ষয় হতে হতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এটাকে আমরা বলি মৃত্তিকা ক্ষয়। তো প্রথমে আমরা যাই প্রাকৃতিক কারণে যাই। প্রাকৃতিক কারণগুলো হলো, প্রথমে হলো জলবায়ুগত কিছু কারণ থাকে, যেমন প্রবহমান জলধারা। পয়েন্টগুলো তোমরা লিখে নিতে পারো। হ্যাঁ, প্রবহমান জলধারা কি ব্যাপার এটা না, বৃষ্টির আকারে তো জল পড়ছে, তো আমাদের বৃষ্টি হচ্ছে যখন ভূপৃষ্ঠের ওপরে জল পড়ছে, এবং তখন বৃষ্টির পরিমাণ কীরকম হবে, ধরো বেশি বৃষ্টি হলে বেশি পরিমাণে মাটি ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, আবার কম বৃষ্টি হলে সেখানে অল্প পরিমাণে মাটি ক্ষয় হবে। তাহলে এই যে প্রবাহমান যে জলধারা, এর ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। হ্যাঁ, তারপরে কি আরেকটা কারণে ক্ষয় হচ্ছে, বায়ু প্রবাহজনিত ক্ষয়। হ্যাঁ, আরেকটা 2 নম্বর পয়েন্ট। প্রথম পয়েন্টটা বললাম প্রবাহমান জলধারা, 2 নম্বর পয়েন্ট বলছি বায়ু প্রবাহজনিত ক্ষয়। তার মানে কি, বায়ু প্রবাহ হচ্ছে তো, কোথাও বেশি বায়ু প্রবাহ হচ্ছে, কোথাও কম হচ্ছে,
তাহলে বায়ু প্রবাহের ফলে কি হয়, বায়ু দ্বারা এই যে মৃত্তিকা ক্ষয় হয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওই জায়গায় মাটিটা ক্ষয় হয়ে যাচ্ছে, অন্য জায়গায় গিয়ে ওই মাটিটা হয়তো জমা হচ্ছে। এই হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে চলে যাই, বৃষ্টিপাতের প্রকৃতি। বৃষ্টিপাতের প্রকৃতির ওপরেও মৃত্তিকা ক্ষয় নির্ভর করে। কি না, মৃত্তিকা তো একটা মাধ্যম, তো তার উপর দিয়ে যাচ্ছে। এবার বৃষ্টি ধরো বেশি হলো, বৃষ্টিপাতের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, জলের পরিমাণটা বেশি হবে, জল তখন বেশি পরিমাণে ক্ষয় করে মাটি নিয়ে চলে যাবে এক জায়গা থেকে। তাহলে বৃষ্টির পরিমাণটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে আরেকটা ব্যাপার হলো বৃষ্টিপাতের স্থায়িত্ব। এবার ধরো বৃষ্টিপাত তোমার অল্প সময় ধরে হলো, তাতে অতটা মাটি মৃত্তিকা ক্ষয় হবে না, কিন্তু ধরো ঘন্টার পর ঘন্টা তো বৃষ্টি হয় হয়তো এক এক সময় বর্ষাকালে, তখন মাটি বেশি পরিমাণে ক্ষয় হয়ে একদম নদী বক্ষে গিয়ে পড়ে। তাহলে কি হয়, নদীও তখন ভরাট হয়ে যায়। মাটি গিয়ে গিয়ে যদি নদীতে পড়ে তাহলে নদীও ভরাট হয়ে যায়, নদীর যে বহন ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যায়। তারপরে আরেকটা পয়েন্ট, বৃষ্টির ফোঁটার আকার। ফোঁটা যদি আকারে বড় পড়ে তাহলে মাটি বেশি ক্ষয় হবে। এটা তোমরা সাধারণ বুদ্ধিতেই বুঝতে পারবে, তোমরা বড় হয়ে গেছো এখন, ক্লাস 10 এ পড়ো, একটু খেয়াল রাখা যায় তাহলেই বোঝা যাবে সেক্ষেত্রে। দেখবে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে, মাটি এতটা হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মানে বাড়ির সামনেও যদি কোথাও জমাট করা দেখবে মাটি থাকে, উঠোনেও পড়ছে যখন বৃষ্টিটা, তখন দেখতে পাবে বৃষ্টির ফোঁটার আকারের উপরে নির্ভর করবে কতটা মাটি ক্ষয় হয়ে চলে যাচ্ছে। আসলে এগুলো রিলেট করতে পারলে না মাথায় থেকে যাবে পড়াটা, একদম মানে ওই একদম গদে ধরা মুখস্থ করার বিষয়টা করতে হবে একেবারেই না, নেই। ভূগোল মুখস্থ করতে হবে না, তোমরা এগুলো একটুখানি মনে রাখো, তাহলে একদম রোজকার পরিষ্কার ঘটনা। হয়ে যাবে। হ্যাঁ, একদম খাতার মধ্যে, তোমার তো খাতাটা তো তোমার, তুমি যাবে না, না হ্যাঁ। খাতাটা যাবে তোমার পরীক্ষকের তাই। কাছে, তুমি একদম পরিষ্কার করে লিখে দেবে যেটুকু জানো। তাহলে বৃষ্টির ফোঁটার আকার আর গতিবেগের ওপরে নির্ভর করছে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ। আচ্ছা, আর একটা ভূপ্রকৃতি। ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে জলপ্রবাহের গতিবেগ বেশি হবে, ক্ষয়কার্যও বেশি হবে। এটা তো সোজা ব্যাপার খুব। ভূমির ঢাল বেশি, ঢাল যদি বেশি হয় তাহলে জলপ্রবাহের গতিবেগ বেশি হবে। পাহাড়ে কি হয়, জলপ্রবাহের গতিবেগ, বৃষ্টি হলে গতিবেগটা বেশি হয়, প্রচুর পরিমাণে মানে নুড়ি বালি মাটি ক্ষয় করে নিয়ে সমভূমিতে চলে আসে। তাহলে আরেকটা ব্যাপার হলো এটা ভূপ্রকৃতি। হ্যাঁ, তাহলে এই কটা পয়েন্ট পেলে আরেকটা পয়েন্টও জেনে রাখো তোমরা, যেটা ভূমিধস। জলের উপস্থিতি বা অনুপস্থিতিতে পাহাড় বা পর্বত থেকে কি হয়, ধস নামে না, জানো তো, শিলাখণ্ড কাদা বালি, হ্যাঁ, এগুলো স্তূপাকারে নিচে পড়তে থাকে, ভেঙে পড়তে থাকে ধস নামে যখন। তাহলে এর ফলেও মৃত্তিকার ব্যাপক ক্ষয়ক্ষতি বা ক্ষয় হয়। হ্যাঁ, তাহলে এই 5টা পয়েন্ট তোমরা একদম মন দিয়ে পড়বে। এটা পরীক্ষায় আসে যে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি। তারপরে কিছু আছে অপ্রাকৃতিক কারণও আছে, এগুলো তো প্রাকৃতিক কারণ বললাম। অপ্রাকৃতিক কারণও আছে, আমরাও তো করি, খুব ক্ষয় করি মাটির। কি করে করি, জনসংখ্যার চাপ বাড়ছে না, জনসংখ্যা যত বাড়ছে তত কি হচ্ছে, বাড়ি করছি আমরা, নতুন বাড়ি করছি, নগরায়ন হচ্ছে। হ্যাঁ, তারপরে শিল্পায়ন, পরিবহন, এইসব ক্ষেত্রে কি হচ্ছে, আমরা মাটি কেটে কেটে তো ফেলে দিচ্ছি এক জায়গা প্রকৃতির থেকে। উপর একটা হ্যাঁ, অত্যাচার হচ্ছে। অত্যাচার তো করছি আমরা মানুষরাই করছি। হ্যাঁ, তারপরে আরেকটা আছে অনিয়ন্ত্রিত পশুচারণ। কিছু কিছু জায়গায় এমনভাবে পশুদের মানে ইয়ে করা হয়, চারণ করা হয়, পশু চারণ মানে পশুদের ঘোরানো হয়, খাওয়ানো হয়, ওখানে ভীষণভাবে মাটি ক্ষয় হয়। এগুলো মানুষের দ্বারা হচ্ছে, এগুলো কিন্তু প্রকৃতির কোনো হাত নেই। আর একটা অবৈজ্ঞানিক খনন, যেখানে সেখানে মাটি খুললে কিন্তু মাটি কণা আলগা হয়ে যায়, সেটা যাতে না হয় এটা দেখতে হবে বৈজ্ঞানিকভাবে। যেখানে মাটির ক্ষতি হবে না সেখানেই মাটি খনন করা উচিত, এটা বৈজ্ঞানিকভাবে দেখে তবে করা উচিত। আর একটা হলো বৃক্ষচ্ছেদন। আমরা তো গাছ কাটি, সব সময় গাছ কেটে যাচ্ছি। হ্যাঁ,
এটা আমাদের সবচাইতে ক্ষতি করছে। বৃক্ষছেদন করে আমরা এই যে শিকড়টা তো মাটিটাকে আঁকড়ে ধরে থাকে, তাহলে যখন এই গাছ কেটে ফেলছি তখন এই মাটিটা শিকড়ের আলগা হয়ে সাথে সাথে মাটি আলগা হয়ে চলে যাচ্ছে, অনেক মাটি এইভাবে ক্ষয় হচ্ছে। আর কৃষি পদ্ধতি আছে কিছু কিছু পুরনো কৃষি পদ্ধতি আছে যেগুলোতেও প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয় হয়। তাহলে এইটা বললাম তোমাদের মৃত্তিকা ক্ষয়ের যে কারণগুলো। হ্যাঁ, কিছু বললাম প্রাকৃতিক কারণ আর কিছু বললাম অপ্রাকৃতিক কারণ, অর্থাৎ মনুষ্য সৃষ্ট কারণগুলো। তাহলে ক্লিয়ার তোমাদের এই ব্যাপারটা? তারপরে চলে আসি মৃত্তিকা ক্ষয়ের ফলাফল। ফলাফলে কি হচ্ছে? মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে। 1 নম্বর পয়েন্ট লিখে নাও, মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে। এটা হলো প্রশ্নটা, হলো মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কি? মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে, ফলে খনিজ উপাদানগুলো অপসারিত হয়ে মৃত্তিকা থেকে বেরিয়ে যাচ্ছে। 2 নম্বর, ভৌম জলের উচ্চতা হ্রাস। যেহেতু বৃষ্টিপাতে সামান্য অংশ ওই মৃত্তিকার স্তরের ভেতর দিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ভৌম জলের স্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে। এটাও একটা আমাদের ক্ষতি হচ্ছে। 3 নম্বর পয়েন্ট লেখো, মাটির আর্দ্রতার পরিমাণ হ্রাস পাচ্ছে। মাটির আর্দ্রতা, যেটা মাটিতে যখন ছিদ্র থাকবে মৃত্তিকার জল ধারণ ক্ষমতাটা বেশি থাকবে। এবার যখন মৃত্তিকায় চলে যাবে, ক্ষয় হয়ে যাবে, তখন কি হবে, আর্দ্রতার পরিমাণটা কমে যাচ্ছে, মাটি শুকনো হয়ে যাচ্ছে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট লেখো, মরু অঞ্চলের প্রসারণ হচ্ছে। মরু অঞ্চলের প্রসারণ হচ্ছে। দেখো, মৃত্তিকা যদি ক্ষয় হয়ে যায় তাহলে তো উদ্ভিদ জন্মাতে পারবে না। এটা তো তোমাদের সাধারণ বুদ্ধিতেই তোমরা বুঝতে পারবে। যেখানে উদ্ভিদ জন্মাতে পারবে না সেখানে কি হবে, মরুভূমি তৈরি হবে। তো ওই মাটিটা তো শুষ্ক হয়ে যাবে, বালি বালি হয়ে যাবে। তখন মরু অঞ্চলে সম্প্রসারণ হবে, অর্থাৎ যেখানটা সমভূমি ছিল বা নদীর অববাহিকা ছিল, আস্তে আস্তে দেখা যাবে ওখানে মরুভূমি হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো 4 নম্বর পয়েন্ট বললাম। 5 লেখো, বন্যা ও খরার প্রবণতা বৃদ্ধি। এটা খুব ইম্পর্টেন্ট একটা, যে মাটি ক্ষয়ের ফলে বন্যা খরা দুটোই বেড়ে যাচ্ছে। কিন্তু বন্যা তো বাড়ছেই, বুঝতেই পারছো, মৃত্তিকা ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে গিয়ে খাল বিল নদীতে গিয়ে পড়ছে মাটিগুলো। তাতে কি হচ্ছে, নদীর যে বহন ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। হওয়ার ফলে বন্যা হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে জল আর ধরে রাখতে পারছে না নদী, তখন তো চারপাশের অঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে কি হচ্ছে, মৃত্তিকা ওই ক্ষয় হওয়ার ফলে স্বাভাবিক জল ধারণ ক্ষমতা থাকছে না, তখন সেখানটা মরুভূমি হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, খরা। খরা দেখবে বিভিন্ন জায়গায়, দেখবে চাষাবাদ হচ্ছে না। হ্যাঁ, মানে ক্ষেতের জমি একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এটাও একটা মৃত্তিকা ক্ষয়ের কারণ। 5 নম্বর বললাম। হ্যাঁ, 6 লেখো, খাল ও নদীতে পলি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি। যেটা বললাম আমি তোমাকে, নদীর কথা বললাম, সেটা খাল ও নদী দুটোতেই হয়। পলি সঞ্চয় হচ্ছে, ফলে নদীর বহন ক্ষমতা বা খালের যে বহন ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। গভীরতাটা তো কমে যাচ্ছে না, নদীর যে গভীরতা সেটাই কমে যাচ্ছে, ফলে বন্যা হচ্ছে। তাহলে একটার সাথে একটা রিলেটেড কিন্তু একদম। আর আরেকটা পয়েন্ট, ভূমিধস বৃদ্ধি পাচ্ছে। 7 নম্বর পয়েন্ট লেখো, ভূমিধস বৃদ্ধি পাচ্ছে। মৃত্তিকা ক্ষয়ের কারণে ভূমিধস বৃদ্ধি পাচ্ছে। আর আরেকটা শেষ পয়েন্ট লেখো একটা, 8 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক সমৃদ্ধি দুটোতেই প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। দেখো, যখন মানুষ, তো আমাদের ভারতের মানুষ 85% কৃষিকার্যের সঙ্গে যুক্ত, আমরা বেশিরভাগ। এবার ধরো যখন কৃষিকার্যে বাধা আসছে, তখন কি হচ্ছে, আমরা অর্থনৈতিকভাবেও তো দুর্বল হয়ে পড়ছি না। এবং অর্থনীতির সাথে কিন্তু সাংস্কৃতিক ব্যাপারটাও জড়িত। হ্যাঁ, এবার আমাদের যদি হাতে পয়সা না থাকে তাহলে আমরা সংস্কৃতি কি করব, তাই না? পেটে ভাত তো আগে জুটতে হবে আমাদের। তাহলে আমাদের যদি চাষাবাদ ভালো না হয়, তাহলে তার সাথে তো আমাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রটাও ক্ষতিগ্রস্ত হবে।
তাহলে এই 8টা পয়েন্ট একদম মন দিয়ে পড়ে নেবে। এটা হলো মৃত্তিকা ক্ষয়ের ফলাফল। একদম পয়েন্টগুলো লিখবে, একটা করে লাইন লিখবে, পয়েন্ট লিখে একটা করে লাইন, ব্যাস। পয়েন্টগুলো মাথায় রাখলেই ওটা হ্যাঁ, সম্পর্কে একটু ওটা তোমরা elaborate করে একটা দিলেই করে হয়ে লাইন যাবে, লিখে হ্যাঁ। দিলেই তোমাদের ব্যাস, তোমরা আশা করি ভালো নম্বর পাবে এটা। আর তাহলে মৃত্তিকা যেটা ক্ষয় তো হলো, এবার এটাকে তো আমাদের প্রতিরোধ করতে হবে, তাই না? এটারও তো একটা উপায় আছে প্রতিরোধ করার। প্রতিরোধ করার প্রধান উপায় হলো বৃক্ষরোপণ। গাছ লাগাও। এটা সব সময় বলছে আমাদেরকে যে গাছ লাগান, কেননা গাছ লাগালে গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে থাকবে, তাতে মৃত্তিকা ক্ষয়টা কম হবে। ধাপ চাষ করতে বলছে, পার্বত্য অঞ্চলে জমির ঢালে আড়াআড়িভাবে ধাপ চাষ হয়, তাতে কি হয়, মাটির ক্ষয়টা কম হয়। ধাপ চাষ করতে বলছে। তারপরে বলছে উচ্চতা অনুসারে চাষ, যেরকম উচ্চতা পাহাড়ে সেই রকমভাবে চাষ হবে, সেখানে কি চাষ হবে ভালো সেইভাবে বুঝে চাষ করতে বলছে, তাতে মাটির ক্ষয়টা কম হচ্ছে। আর তারপরে হলো ফালি চাষ, এটা এক ধরনের চাষ। ফালি চাষও পাহাড়ি অঞ্চলে হয়, সেটাও আড়াআড়িভাবে একখণ্ড জমিতে চাষ করা হয়। ওটা করলেও মাটির ক্ষয় রোধ হয় অনেক। আচ্ছা, তারপরে একটা ঝুম চাষ, আগেকার দিনে যেটা ছিল ঝুম চাষ, ওই মৃত্তিকা ক্ষয়টা খুব বেড়ে যায় ওতে, মাটি পুড়িয়ে জঙ্গল পুড়িয়ে তারপরে ওখানে ঝুম চাষ করে, ওইটাকে ঝুম চাষটাকে বলছে বন্ধ করতে, রোধ করতে বলছে। তাহলে এই গেল মৃত্তিকা ক্ষয়কে আমরা প্রতিরোধ করতে গেলে কি কি করব। তাহলে এই গেল মৃত্তিকার। তোমাদের আশা করি এখানে মৃত্তিকা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, মোটামুটি বলে দিলাম। হ্যাঁ, এই পড়লেই তোমরা মাধ্যমিক, ক্লাস 10 সব, 9-এরও এটা কাজে লাগবে খুব। মানে ক্লাস 9 এর পড়ুয়ারাও আজকে ক্লাসটা অনায়াসেই ফলো করতে পারো। এটা তোমাদেরও লাগবে, হাতে যেহেতু অনেকটাই সময় রয়েছে, তোমরা চাইলে আমাদেরকে ফোনও করতে পারো, কারণ ম্যাম রয়েছে 10:30 অবধি এই অনুষ্ঠান চলে। তাই অনুষ্ঠান চলাকালীন যদি তোমরা ফোন করো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ম্যাম সেই প্রশ্নের উত্তরও দিয়ে দেবে, এবং সেক্ষেত্রে আরো প্রায় মিনিট 12-13 কি 14 মিনিট মতো পাবো আমরা। তাই ম্যাম, মৃত্তিকা কি আমরা পুরোপুরি কভার করতে পেরেছি? তাহলে আমরা একটু করে স্বাভাবিক উদ্ভিদের একটু পড়ে নিই আমরা। হ্যাঁ, অনেকটাই সময় থাকবে, একটু পড়া হয়ে যাক, তাহলে ওদেরও রিভাইজ হয়ে যাবে। একটু স্বাভাবিক উদ্ভিদটা একটু জেনে নাও, এইটুকু সময় আছে যখন। হ্যাঁ, আচ্ছা, আমাদের দেশে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে জানো তোমরা? স্বাভাবিক উদ্ভিদ হলো আমরা লাগাই না, যে উদ্ভিদ আমরা নিজেরা রোপণ করি না, অথচ নিজে থেকেই হয়। এবার এক একটা অঞ্চলে তো এক এক রকম উদ্ভিদ হয়। সব জায়গায় পাহাড়ে যে উদ্ভিদ হবে, সমভূমিতে সেটা হবে না, বা মালভূমিতে গেলে সেটা হবে না, বা তুমি বদ্বীপ অঞ্চলে যাও সেখানেও সেটা হবে না। হ্যাঁ, এটা তো জানোই তোমরা যে এক একটা অঞ্চলে এক এক রকম উদ্ভিদ হয়। তাহলে সেই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ বলি সেগুলোকে আমরা। তাহলে আমাদের দেশে মোট যে জমি, মানে মাটির পরিমাণ, তার 21%, 21.23% এরকম অরণ্যাবৃত আর কি, মানে জঙ্গল আছে, উদ্ভিদ আছে। এটা আমাদের হওয়া উচিত ছিল 33.33%, হওয়া উচিত, কিন্তু অতটা নেই আমাদের। তাহলে স্বাভাবিক উদ্ভিদকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করি। হ্যাঁ, প্রথমে আমরা যাই যেটা পাহাড়ি অঞ্চলগুলোতে দেখি, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, এটা একটা পয়েন্ট তোমাদের। হ্যাঁ, ভাগ, শ্রেণী বিভাগ, ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোথায় দেখতে পাবো? উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে দেখতে পাবে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাংশে দেখতে পাবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাবে এই বনভূমি। এই বনভূমিটা গড়ে উঠতে গেলে এখানে বার্ষিক গড় উষ্ণতা লাগবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর বার্ষিক বৃষ্টিপাত লাগবে 200 থেকে 300 সেন্টিমিটার। তাহলে দেখো, একটা জায়গার উদ্ভিদ জন্মানোর পেছনে প্রত্যেকটা জিনিস কিভাবে নির্ভর করছে, বৃষ্টিপাত নির্ভর করছে, তাপমাত্রা নির্ভর করছে, হ্যাঁ, সব কিছু। তাহলে এখানকার প্রধান বৃক্ষ কী কী হচ্ছে? ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৃক্ষ কী কী হয়?
মনে রাখো এটা চাপলাস, গর্জন, আবলুস, রবার, তারপরে বাঁশ, এইসব ধরনের উদ্ভিদগুলো হয় ক্রান্তীয় চিরহরিত অরণ্য। হ্যাঁ, এই অরণ্যের বৈশিষ্ট্য কি বলতো, ঘন অরণ্য হয়। এইগুলো যখন এক জায়গায় হয়, এই গাছগুলো ঘন, মানে একের পর এক গাছ, মাইলের পর মাইল এইভাবে চলে। দীর্ঘ বৃক্ষ, খুব লম্বা হয় গাছগুলো। পাহাড়ি এলাকায় তো, পাহাড়ি এলাকার গাছ খুব লম্বা হয়। কোনো কোনো গাছ 60 মিটারও লম্বা হয়। চিন্তা করো, 60 মিটার লম্বা। এবং বাণিজ্যিকভাবে দীর্ঘ, শক্ত এবং সূক্ষ্ম আঁশের কাঠ এগুলো হয়। হ্যাঁ, এরকম অরণ্যের ভূমিগুলো তো স্যাঁতস্যাঁতে থাকে, অত বড় বড় গাছ থাকার মাটিটা পুরো স্যাঁতস্যাঁতে হয়। রোদ তো ঢোকে না, সূর্যের আলোটা তো ঢোকে না তো গভীর। আর এই অরণ্যের গাছগুলো খুব শক্ত, কাঠ খুব শক্ত, তার ফলে কি হয়, ভারী মজবুত হওয়াতে এর বাণিজ্যিক মূল্যটা বেশি। এইসব কাঠ খুব দামে বিক্রি হয়। হ্যাঁ, আসবাবপত্র, ঘরবাড়ি তৈরিতে মানে ব্যবহার হয়। তাহলে এটা গেল ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৃক্ষের কথা বললাম। হ্যাঁ, এরপরে আরেকটা ভাগে চলে আসি। একটা ভাগ হলো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। পর্ণমোচী তার মানে বুঝে যাচ্ছে তো, পর্ণমোচন করে এরা। হ্যাঁ, পাতা ঝরে যায় সব। ভারতে দু ধরনের পর্ণমোচী অরণ্য দেখা যায়, একটা আর্দ্র আর একটা শুষ্ক। হ্যাঁ, আর্দ্রটা বলি আগে। আর্দ্রটা হলো হিমালয় পর্বতের পাদদেশে, তরাই, ডুয়ার্সে। হ্যাঁ, এরও স্যাঁতস্যাঁতে জায়গা তো, এখানে এই ধরনের গাছগুলো হয়। ছোটনাগপুর মালভূমিতে, উড়িষ্যা, তেলেঙ্গানা, তারপরে কর্ণাটক, কেরল, এইসব জায়গায় এই অরণ্য দেখা যায়। মানে আর্দ্র পর্ণমোচী অরণ্য। কি কি গাছ হয় তাহলে দেখি। শাল, সেগুন, মহুয়া, শিরীষ, পলাশ, চন্দন, শিমুল, জারুল, এগুলো তো জানো মালভূমিতে হয়, জানো তো এগুলো। শিমুল, জারুল তো শিমুলে কৃষ্ণচূড়ায় ভরে যায় মালভূমি এলাকা। হ্যাঁ, ছোটনাগপুর। শাল, সেগুন তো হয়ই। এই গাছগুলো কিন্তু খুব মূল্যবান। শাল গাছের কাঠ তো খুব দামি, সেগুন কাঠ এগুলো খুব দামি এবং অত্যন্ত শক্ত। এগুলো যে আমরা গাছ যেগুলো, এগুলো কেটে ওই ঘরবাড়ি তৈরি হয়, আসবাবপত্র তৈরি হয় এবং বিভিন্ন রকম কাজে লাগে। তাহলে এইগুলো গেল আর্দ্র পর্ণমোচী অরণ্য। এবার আর্দ্র যখন আছে, তাহলে শুষ্কও তো আছে নিশ্চয়ই। শুষ্ক পর্ণমোচী অরণ্য, এটা আবার কোথায় দেখব? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এইসব জায়গায় দেখব। হ্যাঁ, শুষ্ক পর্ণমোচী অরণ্য। এইখানকার উষ্ণতাটাও বেশি হয় আর বৃষ্টিপাতটা আবার কম হয়। 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হলেই এই ধরনের গাছপালা জন্মাতে পারে। আর যেহেতু কম বৃষ্টি হয়, তাহলে কি ধরনের গাছ হবে? কাঁটাযুক্ত গুল্ম, ঝোপ, তৃণভূমি এগুলো হয়, যেহেতু বৃষ্টি কম হয়। আর এর বৈশিষ্ট্য হলো তৃণভূমির প্রাধান্য হবে, আর শীতকালে পত্র মোচন করবে। শীতকালে সব পাতা ঝরে যাবে এদের। পর্ণমোচী অরণ্য বলছে মানেই শীতকালে সব পাতা ঝরে যাবে। আর ঘাসের প্রাধান্য থাকে বলেই এটাকে ভারতের সাভানা অঞ্চল বলে একটা আছে, ঘাস হয় বেশি ওখানে, এটাও পর্ণমোচী অঞ্চলের মধ্যে পড়ছে। আর এখানকার গাছের কাঠ তো জ্বালানি হিসাবে ব্যবহার হবে, কেননা এখানে তো কাঠগুলো বেশি বড় হয় না, মোটাও হয় না বা খুব শক্ত হয় না, সুতরাং জ্বালানি হিসাবে ব্যবহার হয়, কিছু আসবাবপত্র তৈরিতে লাগে। আরেকটা জিনিস, সাবাই ঘাস পাওয়া যায়, সাবাই ঘাস দিয়ে কাগজ তৈরি হয়, এই অঞ্চলে হয়। আর কি সময় আছে? হ্যাঁ, সময় আছে, আমরা আরো একটু সময় পাবো ম্যাম। আচ্ছা, এবার চলে যাই আরেকটা ধরনের। তাহলে পেয়ে গেলে ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় পর্ণমোচী আর্দ্র পেলে আর শুষ্ক পেলে, দুটো ভাগ। এবার চলে যাই আরেকটা ভাগে, ক্রান্তীয় মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ বললেই তোমরা কোন জায়গাটা বুঝে যাও? রাজস্থান, কচ্ছ, কাথিয়াবাড়, দাক্ষিণাত্য মালভূমি, বৃষ্টির ছায় অঞ্চল যেগুলো আছে সেগুলো।
এখানে কি ধরনের গাছ দেখি আমরা? কাঁটাযুক্ত ঝোপ গুল্ম জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাই, যেমন বাবলা, খেজুর, ফণিমনসা, হ্যাঁ, এইসব। এগুলোই তো হয় মরুভূমি অঞ্চলে, এই ধরনের গাছই হয়। আর এর পাতা, এইগুলোর উদ্ভিদের একটা বৈশিষ্ট্য কি হলো, উদ্ভিদে পাতার সংখ্যা কম থাকে। পাতা যদি বেশি থাকে তাতে কি হবে? বাষ্পমোচন হয়ে যাবে, যেটুকু জল ওদের আছে সেটুকু বেরিয়ে যাবে, তাহলে তো ওরা বাঁচবে না। সেই জন্য পাতাগুলো ওখানে কি হয়, কাঁটায় পরিণত হয়ে যায়। এটা একটা মানে মরু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা পড়েছো আগেও তোমরা উদ্ভিদে, যে পাতার সংখ্যা কম হবে আর পাতা কাঁটায় রূপান্তরিত হবে। তাহলে কাঁটা জাতীয় উদ্ভিদ হবে, এখানকার উদ্ভিদগুলো কাঁটা জাতীয় উদ্ভিদ হবে। আর শিকড়গুলো জলের সন্ধানে অনেক দূর পর্যন্ত চলে যায়, লম্বা হয় অনেক, হ্যাঁ। আর ছোট ছোট ঝোপযুক্ত ঘাস হয়। আর জ্বালানি কাজেই এগুলো ব্যবহার হয় বেশি, কাঠ। আচ্ছা, তাহলে এটা গেল ক্রান্তীয় মরু উদ্ভিদ। এবার চলে আসি আরেকটা, শেষ একটা ভাগে বলি একটু, হিমালয় পার্বত্য অঞ্চলের বনভূমি। আচ্ছা, হিমালয় পার্বত্য অঞ্চলের বনভূমি বলতে গেলে আমরা কি বলবো, যে এখানটা কিন্তু সব জায়গায় একরকম উদ্ভিদ হয় না, উচ্চতা অনুসারে অঞ্চল ভেদে এক এক রকম উদ্ভিদ হবে। আচ্ছা, আমরা যেহেতু আমরা তো পূর্ব হিমালয়ের এদিকে থাকি, আমরা পূর্ব হিমালয়টা বলি আগে। হ্যাঁ, পূর্ব হিমালয় দেখো, নিচের থেকে ওপরে যাও, পাদদেশে দেখবে একদম নিচে 1000 মিটার পর্যন্ত চিরহরিৎ তার পর্ণমোচী অরণ্য দেখতে পাবে, শাল, সেগুন, গর্জন, বাঁশ, জারুল, 1000 মিটার পর্যন্ত। নিচের থেকে 1000 মিটার পর্যন্ত দেখবে এই ধরনের। প্রত্যেকটা উচ্চতায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হিমালয় যখন পড়বে, হিমালয়ের পার্বত্য অঞ্চলের উদ্ভিদ যখন পড়বে, তখন এই উচ্চতাটা মাথায় রাখবে। হ্যাঁ, যে 1000 মিটার উচ্চতা অবধি কি হচ্ছে, কি কি গাছ হচ্ছে ওখানে। তারপরে চলে যায় 1000 থেকে 3000 মিটার উচ্চতা, সেখানে পুরো চিরহরিৎ অরণ্য। চিরহরিৎ অরণ্য মানে অ্যাশ, বীচ, চেস্টনাট, ওক, এই ধরনের গাছ হবে। 3000 মিটার উচ্চতা। 3 থেকে 4-এ চলে যাও, 3000 থেকে 4000 মিটার উচ্চতা, সেখানে সরলবর্গীয় অরণ্য। সরলবর্গীয় অরণ্য বলতে লম্বা গাছ হবে, হ্যাঁ, একদম পাইন, ফার, স্পুস, সিডার, এই ধরনের গাছগুলো হচ্ছে কোথায়, 4000 মিটার উচ্চতা অবধি। আর তারও ওপরে তুমি 4000 থেকে 5000 মিটার অবধি দেখো, ওখানে আর বড় গাছ হয় না, ওখানে আলপীয় তৃণভূমি অঞ্চল, মানে ওখানে ঘাস জাতীয় রডোডেনড্রন, জুনিপার, বার্চ, এই ধরনের ছোট ছোট গাছ ওখানে হচ্ছে। তাহলে কীরকম দেখো, উচ্চতা অনুযায়ী আমাদের হিমালয় যে পার্বত্য অঞ্চল, তার গাছপালাগুলোর বৈশিষ্ট্যটাও বদলে যাচ্ছে, প্রকৃতিটাও বদলে যাচ্ছে। আর একটা অঞ্চল পড়ে নাও, তাহলে এই মানে উদ্ভিদটা বলা হয়ে যাবে মোটামুটি, যে ম্যানগ্রোভ বনভূমি। ম্যানগ্রোভটা হলো, ম্যানগ্রোভ তো জানো তোমরা, যেটা বদ্বীপ অঞ্চলে হয়, তাই তো। জোয়ার ভাটা হয় যেখানে নদীর বদ্বীপ অঞ্চলে, সেখানে যে বনভূমি তৈরি হয় সেটা হলো ম্যানগ্রোভ বনভূমি। যেমন আমরা গঙ্গা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, সবারই বদ্বীপ অঞ্চলে আমরা এই ধরনের লবণাক্ত পলিমৃত্তিকা অঞ্চল। এটা নুন তো থাকে সমুদ্রের জলে, যেহেতু সমুদ্রের জল এসে ঢুকে যায় জোয়ার ভাটার সময়, তাতে কি হয়, ওই মাটিটা লবণাক্ত হয়ে যায়। তার ফলে ওখানে অন্য ধরনের উদ্ভিদ হয়। কি কি হয়, সুন্দরী, গড়ান, গেওয়া, হোগলা, গোলপাতা, এইসব। এগুলো জানো তোমরা, অনেক আগে ছোটবেলা থেকে পড়ছো। আর অধিক উষ্ণতা, বৃষ্টিপাত, সামুদ্রিক জলবায়ু, এইগুলো থাকায় এই অরণ্যটা, এই ধরনের অরণ্যের বিকাশ ঘটেছে। একদমই। এবং আমাদের পড়া তো মোটামুটি প্রায় শেষই হয়ে গেল, এবং আশা করি পুরোটাই তোমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে। পরবর্তীকালে যেমনটা বলছিলাম, তোমরা রিভাইজ দিতে পারো এই ক্লাসটা। তবে আজকের ক্লাস যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। এবং তার পাশাপাশি তোমরাও সঙ্গে থেকো, নজর থাকুক এডুকেশন অনলাইনের পরবর্তী পর্বে। নমস্কার।